বাংলাদেশের একদম উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে পঞ্চগড়, একটি জেলা যাকে অনেকেই চেনেন শেষ জেলা নামে। কিন্তু বাস্তবে পঞ্চগড় শেষ নয়, বরং ইতিহাসের শুরু। আজকে আমরা 5 জন 3টা বাইক নিয়ে যাত্রা শুরু করি রংপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে। এই পথ শুধু বর্তমানের হাইওয়ে নয়, একসময় এই অঞ্চল দিয়েই উত্তরবঙ্গের প্রাচীন বাণিজ্য পথ চলত। কত্তোয়া ও তিস্তা নদী ঘেঁষা এই জনপদ দিয়ে ব্যবসায়ী, সেনা ও পর্যটকরা যাতায়াত করত শত শত বছর আগে। আজ আমরা সেই একই ভূমির উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, শুধু সময়টা বদলে গেছে। রাত যত গভীর হচ্ছিল, রাস্তা তত ফাঁকা। চাঁদনি আলোয় হাইওয়ের কালো পিচগুলো চকচক করছিল। এই নীরবতা মনে করিয়ে দিচ্ছিল উত্তরবঙ্গের প্রকৃতি সবসময় শান্ত, ধীর আর গম্ভীর। এই চাঁদনি রাতের পথগুলো একসময় ছিল গ্রাম, হাট আর নদীকেন্দ্রিক জীবনের সাক্ষী। রাতে হঠাৎ দূরে চোখে পড়ে ভারতের সীমান্তের আলো। এই আলো শুধু বর্তমানের নয়, এর ভিতরে লুকিয়ে আছে 1947 সালের দেশভাগের ইতিহাস। পঞ্চগড় পৌঁছেই উঠলাম হোটেল ধানসিঁড়িতে। উত্তরবঙ্গ বরাবরই পথিক বান্ধব অঞ্চল। ইতিহাসে দেখা যায় এই পথে যাত্রীরা থামতো, বিশ্রাম নিত, আবার সামনে এগিয়ে যেত। এই হোটেলটাও যেন ঠিক আধুনিক ধারার এক রূপ। এই হোটেলে থাকতে হলে আপনাকে পার নাইট 1000 টাকা থেকে প্রায় 2000 বা 2500 টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হবে। নিরিবিলি পরিবেশ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন হোটেলটা আসলেই অনেক চমৎকার। তবে এইখানে একটা আমি টিপস দিয়ে রাখি হোটেল সম্পর্কে। আপনারা যদি কেউ টুরিস্টে আসেন বা থাকার নিয়ত থাকে, তাহলে আপনারা রিসোর্টগুলোতে থাকতে পারেন। শুক্র শনিবার রিসোর্টগুলো পাওয়া যায় না, তাই যদি আপনি শুক্রবার শনিবারে যদি আসেন, যদি রিসোর্ট না পান, তাহলে আপনি তেঁতুলিয়ার আশেপাশে অনেক রিসোর্ট তৈরি হয়েছে, সেই রাস্তার ধারে আপনারা থাকতে পারেন। জায়গাগুলো খুব সুন্দর এবং রাতটা অনেক উপভোগ করতে পারবেন। কিন্তু এই বাংলা বান্দার এখানে শুধু পাথর ভাঙার শব্দই শুধু আপনি পাবেন, যেটা অনেকটা বিরক্তিকর। হোটেলে ওঠার পর এখন হচ্ছে খাবারের পালা। আমরা পাশেই একটি হোটেল ছিল, মায়ের দোয়া হোটেল। এখানে আমরা সকাল এবং রাতে 2 বেলায় আমরা এখানে খেয়েছি। উত্তরবঙ্গের খাবারের একটা আলাদা ইতিহাস আছে। এখানে রান্না মানেই সহজ, পুষ্টিকর আর মাটির কাছাকাছি। এই খাবারে শহরের জটিলতা নেই, আর কৃষিভিত্তিক জীবনের সরলতা এখানে খেয়াল করা যায়। তো আপনারা যখন আসবেন মায়ের দোয়া হোটেলে আপনারা আসতে পারেন, এখানে খাবার অনেক ভালো। আমরা আর কি খেয়েছি যেন বাড়ির রান্নার মতো। আসলে মায়ের হাতের রান্না ঠিক মায়ের দোয়ারের মতো। এটা ইলিশ মাছ নাকি ভাই? এটা না, এটা আইর মাছ। আইর মাছ ইলিশ না? কবুতর। আমরা এখন খেতে এসেছি, আর একজন এই যে মরিচ ভর্তা খাওয়ার জন্য শুধু রংপুর থেকে চলে এসেছে বাংলা বান্দায়। এক্স্যাক্টলি। এবং এই মরিচটা এই হচ্ছে এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এই মরিচ এখানে পাওয়া যায় না। মরিচের নাম কি? মরিচের নাম চিলি। ছেলে। আর একজন এই যে আমাদের রুম্মান ভাই, তিনি ডিম খাওয়ার জন্য রংপুর থেকে বাংলা বান্দায় এসেছে। যখন দেখতেছে যে একটা ডিম খেয়ে লস, তখন আরেকটা ডিমের অর্ডার দেয়। আরেকটা ডিমের অর্ডার দিচ্ছে। ডিমের মতো প্রোটিন আছে আছে দেন তো। ওইটা একটা এই যে এই যে ভাই আপনাকে ভাত দিয়ে নেই? আমাদের ডিম চলে এসেছে। ভাই ডিমটা নেন, ভাই ডিমটা নেন। আপনি এটা নিয়ে আর এই যে একই ভিডিও কিন্তু আমিও দিব। ওই কিন্তু একই ব্লগ দুইজনই দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই যেটা আগে দিবে সেটা আমি পরে দিব। আর এই যে সঙ্গীত ভাই, সঙ্গীত ভাই আপনি কি খাওয়ার জন্য আসছেন ভাই? এই যে মাছ, কবুতর, এখনো তো দেয়নি তো এখনো। এখান থেকে মহানন্দা নদীর ছোট মাছ দিয়ে ভাত খাচ্ছি। এই আমাকে না দেন ভাই মাছ। নিজের নাও, আমি তো ডিম কম খাই। মহানন্দা নদীর মাছ। কি মাছ এগুলো? এটা তো আমরা তো পুইয়া মাছ বলি ভাই। কেউ বলে পুইয়া মাছ, কেউ বলে গোসি মাছ, আর এটা মনে হয় শিং মাছ। হ্যাঁ, এটা শিং মাছ, মানে মিক্স মাছ আর কি। যাই হোক, ভালো আছে, কালারটা দেখে ভালো লাগতেছে। সবজিটা তো
আর এই যে চলে এসেছে ভাই, একটু কবুতরটা দেখান ভাই। আস্ত কবুতর ভাই, একটু দেখান, আপনারটাও দেখান। উড়ি 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 উড়ি, এটা দেখান না ভাই, একটু ভালো করে দেখান। রুমান ফির আরেকটা ডিমের আমরা খাইতে পারি না জন্য। রুমান দোস্ত এখান থেকে নে নেন 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 ভাই, একটু নেন নেন ভাই, একটু নেন। এটা হচ্ছে পুরা দেশি মুরগি, আমরা বাসায় যেমন করে রান্না করে খাই ঠিক তেমন এক পিস। ও ওগুলা কি দিনের বেলা এমনিতে এক পিসও একটা দিছে, ধন্যবাদ। ভাই আপনি চ্যানেল বুঝে নিন তাকান। ব্লগ করে ফেসবুকে অনেক ফলোয়ার আছে। ভাই এর জন্যই ভাই ভিডিও করতেছে। বর্তমানে এখন আমরা আছি বাংলা বান্ধায়। এটি পঞ্চগড়ে অবস্থিত, আপনারা সবাই জানেন। এবং জায়গাটা আসলে একটা খুবই দর্শনীয় একটা জায়গা। দেখুন এখানে প্রায় সব রকমের লোকজন এখানে আসে, ঘুরতে আসে। এই সেই 0 পয়েন্ট, আমাদের যে হাতের পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0 পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা, দেখার ইচ্ছা ছিল যে এরকম 0 পয়েন্টে আসবো, আজকে আসা হলো, বা ভালো লাগলো আর কি। বাংলাবান্ধা শুধু 0 পয়েন্ট নয়, এটা বাংলাদেশের উত্তরের দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অঞ্চল। প্রাচীনকালে এই পথ দিয়েই ভারত, নেপাল, ভুটান ও তিব্বতের সাথে বাণিজ্য চলত। লবণ, পশম, চা ও কৃষি পণ্য যাতায়াত করত এই রুট দিয়েই। আধুনিক সময়ে বাংলাবান্ধা স্থলবন্দর দক্ষিণ এশিয়ার 4টি দেশের সংযোগস্থল নামে পরিচিত। এখানে দাঁড়িয়ে বোঝা যায় পঞ্চগড় প্রান্তে নয়, বরং কেন্দ্রেই দাঁড়িয়ে আছি। নেতা আছে, নেতা তো আসে গেছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। এটি এখন একটি ট্যুরিস্ট অঞ্চল হিসেবেও পরিচিত। শুধুমাত্র এই 0 পয়েন্টটা বাংলাবান্ধা দেখার জন্য আসে। এরকম যে যা দেখালো একদম সেম এরকমই হবে, কিন্তু মানে এখন সিভিলিয়ান পোশাকে হলো আর কি, ওরা তখন যেভাবে সালাম দিল, যেভাবে হ্যান্ডশেক করলে, সব এরকম করেই হবে। ট্রেনিং দেন ক্যাপ্টেন নেই। এটা আপনার প্র্যাকটিস করতে হবে না, মানে যাই কি পড়াশোনা তো প্র্যাকটিস করতে হবে। রাষ্ট্রীয় প্রোগ্রাম না দাঁড়া থাক, সব টাক দাঁড়া থাক, সব শেষ হয়ে তারপরে এক গাড়ি দাঁড়া থাক। তেঁতুলিয়া মানেই খোলা আকাশ, বাতাস আর ইতিহাস। এই অঞ্চল একসময় কামরূপ ও পুন্ড্রবর্ধন রাজ্যের অংশ ছিল। আজ 0 পয়েন্টে দাঁড়িয়ে ইতিহাস আর ভূগোল যেন একসাথে মিলে যায়। তেঁতুলিয়া ডাকবাংলো ব্রিটিশ আমলের স্মৃতি। এই ডাকবাংলোগুলো তৈরি হয়েছিল ইংরেজ ও প্রশাসকদের যাতায়াত ও বিশ্রামের জন্য। আজ এই স্থাপনাগুলো বীরের বেশে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি দেখতে এখন অনেক পর্যটক এখানে চলে আসেন। আই লাভ তেঁতুলিয়া। আর একজন এই যে মোটরসাইকেল বাজার ঘুরছে, রুমান ভাই কই? আই লাভ তেঁতুলিয়ার পাশে সুন্দর একটা এরকম একটা মানে ছোট্ট শালবন আছে আর কি। শালবন কি কি গাছ জানি না আমি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, গাছপালা এবং একটা শুটিং স্পটের মতো লাগে আর কি, যা দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। তো এখানে আসলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। এই যে পাশে দেখা যাচ্ছে আই লাভ তেঁতুলিয়া, আর আই লাভ তেঁতুলিয়ার পাশেই অবস্থিত হচ্ছে এই যে বাগানটা। এখানে আসলে অনেকজন আসে আর কি ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, চতুর্দিকে দেখেন, চরম একটা জায়গা কিন্তু। হ্যালো গাইস, আমরা অবশেষে চলে এসেছি কাজী এন্ড কাজীতে। এই ভাই এটা একদম ওই যে ভিন্ন জগতের আজব গুহার মতো লাগছে না? পুরো আজব গুহা। আর এই যে আমাদের নেতা আসছে, বাংলাদেশে আসুক আর না আসুক, এই নেতা হচ্ছে, এখানে আছে আমাদের বড় নেতা। হ্যাঁ। আমরা এখন আছি কাজী এন্ড কাজী টি রিসোর্টে।
একসময় মনে করা হতো বাংলাদেশের চা মানেই পাহাড়, অর্থাৎ সিলেটকে বোঝানো হতো, কিন্তু কাজী অ্যান্ড কাজী টি এস্টেট এই ধারণাই বদলে দিয়েছে। পঞ্চগড়ের সমতল ভূমিতে জৈব চা উৎপাদনের মাধ্যমে এই প্রতিষ্ঠান নতুন ইতিহাস করেছে। আজ পঞ্চগড় দেশের অন্যতম চা উৎপাদনকারী জেলা। এটা নিঃসন্দেহে কাজী অ্যান্ড কাজীর অবদান। কাজী অ্যান্ড কাজী রিসোর্টে প্রবেশ করতে হলে আপনাকে একটা রেফারেন্স নিতে হবে যে কারো রেফারেন্সে আপনি সেই গেটে বললেই তারা তাদের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে অনুমতি দেবে। সুতরাং যাওয়ার আগে অবশ্যই একটা রেফারেন্স নিয়ে যাবেন। আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে পঞ্চগড়ের বাংলা বান্ধায় অবস্থিত কাজী অ্যান্ড কাজী টি গার্ডেন। আর এটা হচ্ছে রিসোর্ট, এখানে অনেকগুলো রিসোর্ট দেখতে পাচ্ছেন। আর পিছনে হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছিল চা বাগান। আর এই যে আমাদের হচ্ছিল বড় ভাইরা কোন কাজের না, আমি ঢুকেছি যা পার্ট অফ জক। তবে পরিবেশটা অনেক সুন্দর, যদিও এখন প্রচুর রোদ্দুর। বিকাল এখন কয়টা বাজে, সরি দুপুর এখন 12:30 বাজে, কিন্তু আসলে চা গাছ মানে ছায়াতে হয়। দেখ সব গাছ গাছের মাঝখানে নিম গাছ টিম গাছ এটা ওটা গাছ পরিবেশটা অনেক জোশ। আই দে একটা আছে দল ছাড়া, দেখেন নাই ভাই? এটা কয় নাম্বার? এটা ওটা সবার থেকে আলাদা। ওটা ছাগলের পাশে। আমি খালি কয় নাম্বার কইছি, বাকিটা কিন্তু মনে করছে, আমার দোষ নাই। আর ছেলে ওই যে নেতা আমাদের পিছনে আসতেছে। তবে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সাইডে একটা লেক আছে, এই লেকের মধ্যে আর কি মাছ নাই। হ্যাঁ, ওই জায়গাটা যাওয়া দরকার। তবে সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ, অমায়িক একটা জায়গা। যারা এখানে আসবেন অবশ্যই এখানে আসার সময় রেফারেন্স দিতে হয়। তা আমরা রেফারেন্স দিচ্ছি, ধন্যবাদ আমাদের স্যারকে। আমার এক স্যার রেফারেন্স করেছিল, তার জন্য আর কি এখানে ঢুকতে পাইছি। আমাদের হচ্ছে শামীম স্যার, থ্যাংক ইউ শামীম স্যার। 2টি পাতা 1টি কুড়ি, এই হচ্ছে চা বাগান। দেখুন, এই হচ্ছে একদম টাটকা চা। আমি কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম চা বাগান দেখতে, কিন্তু আমাদের উত্তরবঙ্গের চা হয় এরকম, এটা আসলে অনেক একটা দেখার বিষয়। যে আমরা সহজেই এই চা বাগান দেখার যে নেশাটা, সেটা আমরা এই পঞ্চগড় এসেই সেটা আমরা পূরণ করতে পারি। পুরো এলাকাটাই হচ্ছিল সমুদ্রে ঘেরা। আর এই যে মুন্না ভাই খেলা, ভাই একটু চা বাগানে কিছু বলেন। খুবই ভালো লাগলো চা বাগান। কেমন লাগলো ভাই? এই যে নতুন কুড়ি কাটছে। ভাই এটা স্লোগান কি বলেন দেখি? কি দুটি পাতা একটি কুড়ি। এই হচ্ছে চা বাগান। কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে অনেক সুস্বাদু মিষ্টি ও সন্দেশ পাওয়া যায়, যা এদের নিজস্বভাবে তৈরিকৃত। এবং এখানে এই মিনা বাজারে আপনি মিষ্টি থেকে সুস্বাদু চাও পাবেন আপনি। সুতরাং পরিবারের জন্য এখান থেকে চা এবং এই সুস্বাদু মিষ্টি নিতে কখনোই ভুলবেন না। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখানে গেছিলাম, কিন্তু হচ্ছিল প্রচন্ড কুয়াশা বা শীতের কারণে সেই কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম আমরা দেখার ট্রাই করব। তো আপনারা আসলে অবশ্যই খবর নিয়ে আসবেন যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কিনা, তাহলে এই অপরূপ দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা না দেখলেও এখানে এসে দেখলাম আসলে পাথর ভাঙ্গা, নদী থেকে পাথর তোলার যে একটা কি বলবো, একটা রঙ্গমঞ্চ এখানে চলতেছে, যা দেখলে আপনার অনেক ভালো লাগবে। আমরা এখন রামডিগিতে। আমার চশমা কই? শিশি ভাই খুব খারাপ, আমার চশমা নিয়ে নিছে। যদিও ভাই চশমা, এটা চশমা নিয়ে নিছে, আমার গেট আপটা হচ্ছে না। এটা হচ্ছিল রামডিগি, পঞ্চগড়ের মহারাজার। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। অতিথি পাখিগুলো দেখছেন? অতিথি পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, যদিও দেখা যাচ্ছে না ক্যামেরায়, আসলেই একটা অন্যরকম ফিল। আর উপরে অনেক, ও বাবা, এই দিঘির হচ্ছিল উপরে হচ্ছিল পাড়ের মধ্যে হচ্ছে অনেক গাছপালা আছে, সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন বসার কিছু জায়গা আছে যেখানে আপনার বসতে পারবেন। পাশে ছাউনিও আছে, মোটামুটি সুন্দর। এক পাশটা ওই পাশে দেখাইলাম, আর এই পাশটা খারাপ না, সুন্দর একটা সময় কাটে আর কি। আসলে শহরের কোলাহল থেকে দূরে এসে এরকম একটা সময় কাটানো আসলে ভাগ্যের ব্যাপার। আর নৌকা ভ্রমণ তো আছেই।
সবচেয়ে ভালো লাগে যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, একটা সিঁড়ি দিয়ে ওই পারে উঠছে আর একটা সিঁড়ি দিয়ে এই পারে উঠছে। তো সিঁড়িতে নামতেছি, মোটামুটি খুব ভালো জায়গা, সুন্দর। কখনো যদি কেউ পঞ্চগড় ট্যুরে আসেন তাহলে অবশ্যই এই মহারাজার ডিগিটা আপনার হচ্ছিল ট্যুর লিস্টে রাখবে। ভ্রমণের চেষ্টা করি আমরা মহারাজের দিঘিতে। এই দিঘিগুলো খনন করা হয়েছিল জমিদারি আমলে, পানীয় জল, সেচ ও ধর্মীয় প্রয়োজনে। আর সেই ইতিহাসের পানিতেই ভাসে আমাদের নৌকা, নীরবতা, জল আর আকাশ। ভ্রমণের সবচেয়ে শান্ত মুহূর্ত। দেখতে অনেক অতিথি পাখিও দেখা যায়, যা মনকে আরো প্রফুল্ল করে তোলে। অন্যরকম একটা ফিলিংস ছিল। এই নৌকাতে চললে জনপ্রতি আপনাকে 30 টাকা করে আপনাকে পেইড করতে হবে। এই 30 টাকার মাধ্যমে আপনি পুরো দিঘিটাই নৌকার মাধ্যমে ঘুরে আসতে পারবেন। যার সময় লাগে 10 থেকে 15 মিনিট প্রায়। ট্রিপটা অনেক মজার ছিল, বড় বেড়ে ছিল, অনেক মাস্তি মজা, অনেক কিছুই করছি এবং এটা স্মরণীয় এবং স্মৃতি হয়ে থাকবে আজীবন। তো আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই যেতে পারেন পঞ্চগড়ের উত্তরের এই কুয়াশার চাদরে ঘেরা শহর দেখতে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।